লন্ডনে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি নেত্রী এবং সেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন। আপনি বলেছেন যে সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাৎ মানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়েছিলেন। রাজনৈতিক আলাপও হয়েছে। নির্বাচন নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? নির্বাচনে কোনো সমঝোতা বা এরকম কোনো বিষয় কি আলোচনা এসেছে আপনাদের? প্রথমে তো আপনি প্রশ্ন করবেন, আমি আশা করি যে উনি কেমন আছেন। তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা মাঝে মাঝে ডাক্তারের বরাতে জানতে পারি যে তার অবস্থার উন্নতি হয়েছে। জি, দীর্ঘদিন তিনি নির্যাতিত ছিলেন। আমরাও মজলুম, তিনিও মজলুম। আমরা একসাথে রাজনীতি করেছি অনেকদিন। আমাদের নৈতিক এবং দায়বোধের জায়গা থেকে ওই কার্টেসি ভিজিটটা আমাদের যাওয়া দরকার ছিল। আমরা গিয়েছি, আলহামদুলিল্লাহ দেখা হয়েছে। মানসিকভাবে উনি ভালো আছেন, শারীরিক অবস্থা তো বুঝতেই পারছেন। তো সব মিলাইয়া আমাদের এই সাক্ষাৎটা ছিল অ্যাবসলিউটলি একেবারেই নন অফিসিয়াল এবং এটা ছিল একেবারেই এটা সৌজন্যমূলক। যেহেতু তিনি তার বড় সন্তানের বাসায় থাকেন এবং তিনি দলেরও ভারপ্রাপ্ত চেয়ার, সেই কারণে তিনি ওই সাক্ষাৎকারের সময় ছিলেন। কথাবার্তা আমাদের হয়েছে। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা কথা বলিনি। দেশের ওভারঅল সিচুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলেছি। জি, ওভারঅল সিচুয়েশন নিয়ে কথা বলেছেন, কিন্তু মানে একটা বিষয় আলোচনায় যে যখন আলোচনা হচ্ছে তখন তার পরপর বা আলোচনার আগে পরে খুব আপনাদের কারো কাছ থেকেই মানে বিএনপির কাছ থেকেও বা জামাতের পক্ষ থেকেও খুব স্পষ্ট হয় নাই। একজন সাবেক বেগম জিয়ার একজন সাবেক কর্মকর্তার ফেসবুক থেকে আমরা জানতে পেরেছি যে বৈঠক হচ্ছে। একটা রাগ ঢাকের কি কোনো কারণ ছিল বিশেষ? এবং মোটেই না। বেগম জিয়া যেদিন লন্ডনে যান, আচ্ছা, বেগম জিয়া যেদিন লন্ডনে যান সেদিন আপনি প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকটা সম্পর্কে আমরা খোলাসা হতে খুব বেশি পারিনি এবং তখন বিএনপি নেতা কর্মীরা আমাদের অনুষ্ঠানগুলোতে এসে বলেছেন যে বর্তমান সরকারের সাথে জামাতে ইসলামের মাখামাখি কেন এত, এই প্রশ্নটাও করেছেন। সেখানেও কি কোনো মানে বিশেষ কিছু হয়েছিল? যারা মাখামাখি বলেছেন তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে মাখামাখির ধরন কি, মাখামাখি কাকে বলে, কি কি মাখামাখি হয়েছে, সুনির্দিষ্ট করে যদি ওনারা বলতে পারেন আমরা বড় কৃতজ্ঞ হব। আমরা কারো সাথে মাখামাখি করি না, দেখা দেখি করি। এবং এই সমাজে দেখা দেখি না করলে তো সমাজ একটা মানে জড়বস্তু হয়ে যাবে। আর তিনি যেহেতু প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের অনেক বিষয় থাকবে, জনগণের স্বার্থের অনেক ব্যাপার থাকবে, সেই বিষয়গুলো তার সাথে আমাদের শেয়ার হবে, এটাই তো স্বাভাবিক। এখানে মাখামাখি দেখছেন কেন? তো অন্যরা গেলে আমরা কি বলবো যে তাদেরও মাখামাখি? আমাদের চেয়ে তো অন্যরা বেশি যান, কেউ কেউ বেশি জানতো, আমরা বলবো যে এত মাখামাখি? আমরা তো এই ধরনের অরুচিকর ভাষায় কখনো কথা বলি না। জি, সবশেষ প্রধান উপদেষ্টার সাথে আপনাদের কি বিষয় নিয়ে কথা হয়েছে? সবশেষ প্রধান উপদেষ্টার সাথে আমাদের সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা হয়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একসময় কিছুটা নিচের দিকে গেছিল, পরিকল্পিতভাবেই কিছু কাজ হয়তো বা হয়েছে। আমরা শুধু ওনাকে বলেছি যে দুটা জিনিসের উপর এখন আপনাকে বেশি নজর দিতে হবে, একটা আইন শৃঙ্খলা আর একটা হচ্ছে দ্রব্য। এই দুইটা বিষয়ে মানুষ সাফারার। আলহামদুলিল্লাহ রমজানে তো একটা সহনীয় অবস্থা ছিল সবকিছু মিলে। দ্রব্যমূল্য সিজনাল ভেরিয়েশন আমাদের দেশে হয়, কিছু হবে, কখনো উঠে কখনো নামে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারঅল খুব খারাপ বলা যাবে না, আবার একেবারেই প্রত্যাশিত লেভেলে আছে এটাও বলা যাবে না। জি, রমজানের পরে অবশ্য দ্রব্যমূল্য বাড়ার অভিযোগ আবার উঠছে। যাই হোক, একটু ওই জায়গায় আসি যে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর মানে আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, প্রশাসনের কথাও একটু আলোচনায় আনি যে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট এবং এই প্রশাসনের থাকলে মানে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না, তাতে এনসিপি অংশ নেবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের কথা তিনি তুলেছেন। আপনি মানে এই বিষয়ে আপনার কি মত? আসলে প্রশাসন কি বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট, যেটি নাহিদ ইসলাম অভিযোগ করছেন? নাহিদ তো নাহিদের অবজারভেশনের জায়গা থেকে কথা বলেছেন। তিনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি যেভাবে বুঝেন সেভাবেই তিনি বলবেন। আমরাও যদি কোনো সময় এরকম কিছু দেখি আমরা বলবো, কিন্তু নাহিদের কথার প্রতিধ্বনি এই মুহূর্তে আমরা করতে চাচ্ছি না। আচ্ছা, তার মানে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট আপনারা এই রকমটা মনে করেন? না না না, আমরা এখন এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এই বিষয়ে তার এই বক্তব্যের ব্যাপারে আমার নো কমেন্ট। তার বক্তব্যটা যদি বাদ দেই, যদি বক্তব্যের ইস্যুটাকে যদি আমি ধরি যে প্রশাসনের বিএনপির প্রতি পক্ষপাতিত্ব আছে কিনা?
আমি বিএনপি বলার আগে তো যাবো আরো গোড়ায়। 15.5 বছরে আওয়ামী লীগ যে প্রশাসন সাজিয়েছিল, বহুলাংশে তারাই তো প্রশাসনে এখন আছে। কাজে এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে হলে আমাদেরকে সবকিছু সামনে এনেই মন্তব্য করতে হবে। মূলে গুড়াই তো সমস্যা রয়ে গেছে অনেকগুলো, এবং এটা শুধু আমার কথা না, এটা সবাই বলে, বিএনপি বলে, আমরা বলি, এনসিপি বলে, সবাই তো এই কথাটা বলে। কিন্তু এটা সলিউশন হওয়া দরকার, আমরা সেই সলিউশনের অপেক্ষায় আছি। কেমন সলিউশন, কিভাবে? আমরা সলিউশনটা এমন চাই যে প্রশাসন কোনো দলের হবে না। আমরা চাই যে কাউকে ফেভারও করবে না, কাউকে ডিসফেভারও করবে না। প্রশাসন হবে দেশের, প্রশাসন হবে জনতার। কোন বিশেষ দলের প্রতি কোনো আনুগত্য আমরা চাই না, সে যে দলই হোক। এমনকি আমাদের দলের প্রতি আমরা কারো এই ধরনের অন্ধ আনুগত্য এটা চাই না। এরকম কোন আনুগত্য প্রশাসনের পরিচয় আছে? এরকম আনুগত্য বর্তমানে, জি বর্তমানে কি এরকম কোন দলের প্রতি আনুগত্য আছে প্রশাসন? না, আমি আমার দলের দৃষ্টিভঙ্গির কথা বলতেছি। আমি ওই বিতর্কে যাচ্ছি না যে আমরা দেখছি কি দেখছি না। আর সমাজে অনেক অসঙ্গতি থাকে, কিন্তু সবগুলা তো আর মিডিয়া আমরা তুলে আনবো না। কারণ এর আগে আমাদের দায়িত্ব হচ্ছে অসঙ্গতি দূর করার জন্য আমাদের অবস্থান থেকে কিছু করার থাকলে সেটা করা, কোন জায়গায় সহযোগিতা করার থাকলে, পরামর্শ দেওয়ার থাকলে সেটা দেওয়া। যদি সেই অসঙ্গতি গুলা ভয়াবহ রূপ ধারণ করে, তখন বাধ্য হয়ে পাবলিকের কাছে নিয়ে যেতে হয়। ওটা প্রয়োজনে আমরা যাবো যদি এরকম কিছু দেখে। আমরা এটা প্রত্যাশা করতে চাই না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থেকেই তার নৈতিক দায়িত্ব এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে। আপনারা কি চান, এখন কি হচ্ছে, এখন কি অবস্থা, সেটিও একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছিলাম। যাই হোক, আপনি বলছেন সেই বিতর্কে আপনি যেতে চান না। আপনি বেশ কিছুদিন আগেই আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপিটা নিয়ে বেশ সমালোচনাও করেছিল। আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে, সেনাবাহিনী এবং আপনারা, মানে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। এবং তারপরে আমরা দেখেছি সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক, আলোচনা, সমালোচনা উঠেছে। হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা, তিনি বলেছেন তাকে ডেকেছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব। এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন? এবং তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মুভমেন্ট হয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন সেই সময়, সেটি একটু জানতে চাই। এবং সাথে সাথে এটিও যদি বলেন যে সেই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আসলে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে মেনে নিতে পারেননি, বুকে পাথর চেপে তিনি আসলে মেনে নিয়েছেন ডক্টর ইউনূসকে। আপনিও সেই সময়টায়, মানে সেই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন, বিষয়টি আসলে কেমন ছিল, এই দুটি যদি একটু বলেন আমাদের। না, এই দুইটার ব্যাপারে তাদের কারো মন্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আমি শুধু আমার বক্তব্যের ব্যাপারে মন্তব্য করতে পারি বা ক্লিয়ার করতে পারি। বক্তব্য যার যার, মন্তব্য তার তার, এ ব্যাপারে আমার কোনো কথা নেই। তবে হাসনাত আব্দুল্লাহ যখন এই বিষয়ে দিলেন যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রসঙ্গ এখানে এসেছে আলোচনায়, তখন আমরা আমাদের একটা মত, আমার ফেসবুক টাইমলাইনে গেলে আপনি পেয়ে যাবেন। আমি পরিষ্কার বলেছি যে এটার কোনো অবকাশ নেই। জনগণ ইতিমধ্যেই জনগণের মুখোমুখি হওয়ার কারণে এবং গণহত্যা সংগঠনের কারণে এই সংগঠনের বিচার দেখতে চায়, অন্য কিছু দেখতে চায় না। তারা এখানে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বিচার সম্পন্ন হওয়ার আগে এই ব্যাপারে কোনো ফয়সালা। আচ্ছা, আর উপদেষ্টা, এখনো শহীদের আপনজনরা কান্নাকাটি করছে, আহতরা এখনো কাতরাচ্ছে। গোটা জাতি ট্রমাটাইজড, গোটা জাতি আহত, আক্রান্ত। এই অবস্থায় এটা তো অকল্পনীয় ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর হলো, দলটি বাংলাদেশের স্বাধীনতার পর তাদের ইতিহাসে কখনো তারা বহুদলীয় রাজনীতি এবং বহুদলীয় সংস্কৃতির নির্বাচনকে উৎসাহিত করে নাই। আপনি যদি স্বাধীনতার পর যান, সেখানেও দেখবেন একদলীয় বাকশাল। যদি 15.5 বছরের শাসন দেখেন, সেখানেও দেখবেন বাকশালের আদলেই একদলীয় শাসন, এবং সেখানে বিরোধী দলমতের জন্য মিনিমাম কোন স্পেস দেওয়া হয়। মিনিমাম স্পেস না দিয়ে মার কাট অবস্থায় তারা দেশ চালিয়েছে। তারা তো কোনো নির্বাচন করেন নাই, 3টা সুযোগ পেয়েছিলেন, কেন করলেন না? এটাকে অবাধ করলেন না কেন? 18 সালে তো তিনি বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন, আমি অমুকের কন্যা, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। তো হলোটা কি? 30 ডিসেম্বর দিনের বেলা ইলেকশন হওয়ার কথা, 29 ডিসেম্বর দিবাগত রাত্রে ইলেকশন শেষ। তারা দিন পর্যন্ত ধৈর্যও ধরেন নাই। কই, তিনি তো জাতিকে দেওয়া শেষ কথাটাও তো রাখেননি। তো আর 24-এ তো সেই পরিস্থিতি সৃষ্টি করেন। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম
আমি তো আমার ভোটারদের কাছে যেতেই পারি। আমাদের অনেকে বন্দী করা হয়েছে করে, আর অনেকে বন্দী করা হয়েছে জেলে, এবং অনেক ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে। আবার ক্যান্ডিডেটদের যারা নির্বাচনী কর্মী আছেন তাদেরকে মারধর করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় 22 জন লোককে কিডন্যাপ করে রেখে দিল সারাদিন, রাত্রে 12টার সময় তারা মুক্ত হলেন। এর মাঝে 4 জনকে আবার জেলেও পাওয়া গেল। তো তারা তো ইলেকশনে বিশ্বাসী না। জোর করে তাদেরকে কারা আনতে চায় ইলেকশন? আগে আওয়ামী লীগ তাদের অ্যাটিটিউড জাতির সামনে পরিষ্কার করো, সেটাই তো করে নাই, করতে পারলো না, ব্যর্থ হয়েছে। তারা যদি এখন যেই নির্বাচনটা বা আপনারা যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলছেন, তারা যদি সেই নির্বাচনটা করতে চায়, তখন আপনাদের প্রতিক্রিয়া কি হবে? তারা নির্বাচনে বিশ্বাস করলে না নির্বাচন করবে, আগে তো বিশ্বাস করার প্রমাণ দেবে। তারা তো এখনো জাতিকে ডিস্টার্ব করে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে। সেই ডিস্টারবেন্স গুলো তো একদম ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, মার্বেলের মতো ট্রান্সপারেন্ট, সবাই তো দেখতে পাচ্ছে এগুলো। এগুলা তো গণতন্ত্রের পথে হাঁটার পথ না। মানে তাহলে আপনাদের অবস্থানটা মোটামুটি এখানে সামনের নির্বাচনে আসলে তাদেরকে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ আপনারা চান না? আমরা চাই না, বড় কথা নাই, জাতি চায় না। কারণ আমি আগেই বলেছি, জাতির বিরুদ্ধেই তারা অস্ত্র ধরেছিল। এই লড়াইটা কোনো দলের ছিল না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল, এটা সারা জাতির ছিল, অধিকার ফিরে পাওয়ার লড়াই। তারা তো কার্যত সারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জাতি তো চায় না, আমরা চাইলেই কে, না চাইলেই কে। কিন্তু তাদের তো একটা ভোটার, সমর্থক আছে। আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সেন্টিমেন্টকে তো আমরা অসম্মান করতে পারি না, যদি সেই সেন্টিমেন্টটা ন্যায়সঙ্গত হয়। জি জি, মানে আমি এটাই বলছিলাম যে তাদের যে সমর্থক আছে, ভোটার আছে, তাদের অবস্থানটা কি বা তাদের রায় জানাবার কি কোনো সুযোগ থাকবে? দেখেন, তারা 3টা ভোট করেছে, 14 সালে একটা, 18 সালে একটা, 24 সালে একটা। তাদের ভোটাররা তো ভোট দিতে চায়নি, এটা তো সত্য। 14 সালে বহু সেন্টারে একটা ভোটও পড়েনি। এরপরে 42, 48, 52 এরকম ভোটের হার দেখানো হয়েছে। সেটা ড্রেসিং করা খ্রিস্টান। তো তাদের ভোটাররাই তো আস্থা রাখে না তাদের উপরে, তাদের কর্মীরা গেলেও তো কিছু ভোট পড়ত, কোন একটা সেন্টার তো খালি যাইতে পারতো না। সেটা তো বাস্তবতা, তার রেকর্ডে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে উঠে এসেছে। মানে সেই বাস্তবতার কারণেই তাদের আসলে সামনের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি যে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমূল পরিবর্তন আসতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে। মানুষকে সম্মান করার, জনগণকে অধিকার দেওয়ার ব্যাপারে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এটা বিশ্বাস করে এবং তারা আন্তরিক। জি, ডাক্তার শফিকুর রহমান, আপনি বলছিলেন যে আহতরা, যেটি আসলে বাস্তবতা, আহতরা এখনো কাতরাচ্ছে। সম্প্রতি আমরা দেখলাম আহতদের চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে, 31 জনকে অন্তত পাঠানো হচ্ছে পাকিস্তানে। এটা কি আপনি নিজেও একজন চিকিৎসক, আপনি খুব ভালো জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে। সেখানে পাকিস্তানে তাদেরকে পাঠানোর সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন? আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় সবগুলা সেক্টরে আমরা এগিয়ে নাই, কিছু কিছু সেক্টরে আমরা ভালো করছি, আবার কিছু কিছু সেক্টরে আমাদের বেশ কিছু ঘাটতি আছে। যেমন ধরেন চক্ষু চিকিৎসা এখন আমরা কিছুটা পিছনে। তারপরে যেগুলা হাড় জোড়া সংক্রান্ত বিষয়ে, অর্থোপেডিক্স প্রবলেম যেগুলো আছে, সেগুলাতে আমাদের অবস্থান এখনো পুরোপুরি ওই নট আপ টু দ্য মার্ক। পাকিস্তান পাঠানোর না, বলতেছি যে আমাদের দেশে নট আপ টু দ্য মার্ক। আর পাকিস্তান পাঠানোর আগেও 2-1টা দেশে পাঠানো হয়েছে, কিন্তু সেই দেশগুলোতে পাঠানোর ক্ষেত্রে অনেকগুলা জটিলতা আছে। যেমন তুরস্কেও পাঠানোর একটা উদ্যোগ সরকার নিয়েছে, আবার সিঙ্গাপুর এবং ব্যাংককে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তো সেই সমস্ত জায়গায় তারা এখনো খুব ভালো ব্রেক করতে পারছেন। এখন পাকিস্তান দিয়ে কোনো কথা না, সরকার যদি কোনো জায়গায় গিয়ে একটু কমফোর্ট পায়, কারো যদি হেল্পিং হ্যান্ড পায়, যেখানেই পাবে নেওয়া উচিত, এটা আমরা মনে করি। কোন জায়গায় এটা বড় কথা না,
এই মানুষগুলো সুস্থ হয়ে ওঠা, এটা বড়। সরকার কমফোর্ট পায় আপনি বলছেন, কিন্তু মানে চিকিৎসা ব্যবস্থায় কি সেই সেবাটা মানে যেটা কাঙ্ক্ষিত সেটা সেখানে পাওয়া সম্ভব বলে আপনি মনে করছেন, যেটি বাংলাদেশে সম্ভব হচ্ছে না? এটা সরকার বলতে পারবে, তারা যোগাযোগ করে নিশ্চয়ই এই ব্যাপারে তারা আশ্বস্ত হয়েছেন বা চেক করে দেখেছেন। আমরা তো আর এটা চেক করতে চাইনি, আমি বলতে পারবো না এটা। মানে এখানে সরকারের অবস্থানের মানে কোন সমালোচনায় আপনারা নাই, মানে আপনারা সরকারের অবস্থানকে সঠিক মনে করছেন? আমরা সরকারের উপর এটা ছেড়ে দিচ্ছি, আচ্ছা, কারণ সরকার উদ্যোগ নিয়েছে, তারা ভালো জানে। জি, স্পষ্ট।